নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি জিওগ্রাফির টপিক শিলা, তার প্রকার এবং বৈশিষ্ট্য নিয়ে এই ভিডিওতে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো এই ভিডিওটা আজকে শিলা প্রকার এবং বৈশিষ্ট্য আজকে প্রথম ভিডিও, তাই আমি কিছুটা কোয়েশ্চেন ইজি টাইপের রাখার চেষ্টা করেছি এবং পরবর্তী ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো সেগুলো একটু ইউনিক ধরনের থাকবে। তো অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। শুরু করছি আজকে ভিডিওটা প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে ভূত্বকের উপরের আবরণকে কি বলা হয়। তো আমরা সবাই জানি ভূত্বকের উপরের যে আবরণ রয়েছে সেটাকে কিন্তু আমরা শিলা নামেই চিনি, ঠিক আছে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উৎপত্তিগত দিক থেকে শিলা কত প্রকার ও কী কী। তো উৎপত্তিগত শিলার উৎপত্তির দিক দিয়ে শিলাকে ভাগ করা হয়েছে 3টা ভাগে। প্রথম হলো আগ্নেয় শিলা, তারপর দ্বিতীয়টাতে রয়েছে পাললিক এবং তৃতীয় যে শিলা রয়েছে তার নাম হলো রূপান্তরিত শিলা। অর্থাৎ উৎপত্তিগত দিক দিয়ে শিলাকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করে থাকি, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা এবং একটা হলো পাললিক শিলা। এই 3টা ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোথা থেকে শিলার জন্ম হয়। তো আমরা জানি যে শিলার জন্ম হয় কোথা থেকে, গরম তরল ম্যাগমা বা লাভা থেকে কিন্তু শিলার জন্ম হয়। গরম তরল ম্যাগমা যখন কি হয় ভূপৃষ্ঠে চলে আসে তখন থেকে তার থেকেই কিন্তু কি হয়, শিলার জন্ম হয়। ম্যাগমা বা লাভা থেকেই কিন্তু শিলার জন্ম হয়ে থাকে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্রানাইট, গ্যাব্রো, ব্যাসল্ট কি জাতীয় শিলার উদাহরণ। গ্রানাইট, গ্যাব্রো, ব্যাসাল্ট কি জাতীয় শিলার উদাহরণ, সেটা কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ। ক্লিয়ার, আগ্নেয় শিলার উদাহরণ। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোথা থেকে পাললিক শিলার জন্ম হয়। তো পাললিক শিলার জন্ম যেখান থেকে হয় সেটা হলো জলবাহিত পলি থেকে, অর্থাৎ জলের মাধ্যমে যে সকল পলি চলে আসে সেখান থেকে কিন্তু পাললিক শিলার জন্ম হয়ে থাকে। তারপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে বালি পাথর, চুনা পাথর, কাদা পাথর কি জাতীয় শিলার উদাহরণ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই কিন্তু এখান থেকে এক্সামে কোয়েশ্চেনগুলো চলে আসে। বালি পাথর, চুনা পাথর বা কাদা পাথর কি জাতীয় শিলার উদাহরণ। আমি 3টি একসঙ্গে দিয়েছি কারণ 3টা যাতে আমাদের মনে থাকে। তো সাধারণত এটা কিন্তু পাললিক শিলার থেকেই উৎপত্তি হয়, পাললিক শিলার এগুলো উদাহরণ, ঠিক আছে। তারপর 7 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে পাললিক ও আগ্নেয় শিলা থেকে কোন জাতীয় শিলার জন্ম হয়। আর পাললিক ও আগ্নেয় শিলা থেকে যে জাতীয় শিলার জন্ম হয় তার নাম হলো রূপান্তরিত শিলা। পাললিক ও আগ্নেয় শিলা থেকে কোন জাতীয় শিলার জন্ম হয় সেটা হবে রূপান্তরিত শিলা। ক্লিয়ার। এবার 8 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে মার্বেল, সিস্ট, নাইস কোন জাতীয় শিলার উদাহরণ। তো মার্বেল, সিস্ট, নাইস আমরা জানি যে সেগুলো রূপান্তরিত শিলার একটা উদাহরণ হয়ে থাকে, ঠিক আছে। রূপান্তরিত শিলার উদাহরণ হলো মার্বেল, সিস্ট এবং নাইস। 9 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে প্রস্তরীভূত প্রাণীদেহ বা উদ্ভিদকে কি বলা হয়। তো প্রস্তরীভূত প্রাণীদেহ অর্থাৎ যেগুলো মৃত হয়ে থাকে সেগুলোকে, বা প্রাণীদেহ যেগুলো এবং উদ্ভিদ যেগুলো সেগুলোকে আমরা কি বলে থাকি, সেগুলোকে আমরা ফসিল বা জীবাশ্ম রূপে চিনি, ঠিক আছে। তারপর 10 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে সাধারণত জীবাশ্ম দেখা যায় কোন শিলায়। আমরা সবাই জানি জীবাশ্ম যেখানে দেখা যায় সেটা হলো কিন্তু পাললিক শিলায়। পাললিক শিলা একমাত্র শিলা যেখানে আমরা কি দেখতে পাই, জীবাশ্ম দেখতে পাই, ঠিক আছে। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীতে সৃষ্ট প্রথম শিলার নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। পৃথিবীতে সৃষ্ট প্রথম যে শিলাটা সৃষ্টি হয়েছিল সেটাকে নাম হলো আগ্নেয় শিলা। সেটাকে কিন্তু অনেকে আবার আদি শিলা নামেও চিনে থাকি, আমরা অনেকে আদি শিলা নামে এটাকে চিনি, ঠিক আছে। তো যদি আসে যে আদি শিলার ওপর নাম কি, তো এটা আদি শিলা কোন শিলার ওপর নাম, তাহলে সেটা হয়ে যাবে আগ্নেয় শিলা। ক্লিয়ার। এবার আমরা মুভ করব 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে চুনাপাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়। তো চুনাপাথর যে পাথর সেই পাথরটা কিন্তু রূপান্তরিত হয় কোন পাথরে পরিণত হয়, সেটা কিন্তু মার্বেল পাথরে পরিণত হয়। ক্লিয়ার। এবার আমরা 13 নম্বর কোয়েশ্চেন দেখব, যেখানে বলা হয়েছে আগ্নেয় শিলার ওপর নাম কি। তো আগ্নেয় যে শিলা সেটাকে অনেকে আবার কি অস্তরীভূত শিলা বলা হয়, যেখানে কোনো স্তর দেখা যায় না, ঠিক আছে। তো স্তর না থাকার জন্য সেটাকে অস্তরীভূত শিলা বলা হয়। ক্লিয়ার। এবার 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম কি। তো আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম হলো হর্নব্ল্যান্ড কিন্তু আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার একটা উদাহরণ। ক্লিয়ার। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংঘাত শিলার একটি উদাহরণ দাও। সংঘাত শিলার, একটু কারেকশন করে নেবেন, এটা পারলে নয়, সংঘাত শিলার একটি উদাহরণ দাও। তো সংঘাত শিলার একটি উদাহরণ হলো ব্রেক্সিয়া কিন্তু এমন একটা
শিলা, যেটা কিন্তু কি শিলার উদাহরণ, সেটা সংঘাত শিলার উদাহরণ। ক্লিয়ার? এবার 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিলা মূলত যে ধরনের পদার্থ তা হলো। তো শিলা কি ধরনের পদার্থ, সেটা কিন্তু যৌগিক, বিভিন্ন ধরনের মিশ্রণের দ্বারা শিলার সৃষ্টি, সেই কারণে বিভিন্ন পদার্থের মিশ্রণের দ্বারাই কিন্তু শিলার সৃষ্টি, সেই কারণে সেটাকে যৌগিক বলা হয়ে থাকে। ক্লিয়ার? 17 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে কেবলমাত্র একটি খনিজ দ্বারা গঠিত শিলার নাম কি। তো কেবলমাত্র একটি খনিজ দ্বারা গঠিত একটি শিলার নাম হলো সৈন্ধব লবণ। সৈন্ধব লবণ এমন একটি শিলা যেটাতে একটি খনিজ রয়েছে, তার নাম সৈন্ধব লবণ। ঠিক আছে, কেবলমাত্র একটি খনিজ দ্বারা গঠিত শিলার নাম সৈন্ধব লবণ। তারপর 18 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে পাললিক শিলার অপর নাম কি। তো পাললিক শিলার অপর নাম হলো জৈব শিলা। আমরা সবাই জানি যে জৈব শিলা, কারণ এখানে জীবাশ্ম পাওয়া যায়, সেই কারণে কিন্তু এই শিলার আরেক নাম হলো জৈব শিলা। ক্লিয়ার? এবার 19 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও। একটু কারেকশন করে নেবেন, এখানে কিন্তু টাইপিং মিস্টেক হয়ে গেছে। পাইরোপ্লাস্টিক নয়, এখানে পাইরোক্লাস্টিক হবে। ঠিক আছে, পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও। পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ হলো টাফ। ঠিক আছে, পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ হলো টাফ। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোয়ার্টজাইট যে শিলার পরিবর্তিত রূপ তার নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এক্সামে প্রায়শই এই লেভেলের কোয়েশ্চেনগুলো আসে, অবশ্যই মনে রাখবেন। কোয়ার্টজাইট যে শিলার পরিবর্তিত রূপ তার নাম হলো বেলেপাথর। বেলেপাথর হলো কোয়ার্টজাইট শিলার পরিবর্তিত রূপ। তারপর আমরা 21 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব। বলা হয়েছে যে শিলাকে পরিবর্তিত শিলা বলা হয় সেই শিলার নাম কি। তো যে শিলাকে পরিবর্তিত শিলা বলা হয় সেই শিলার অপর নাম কি, সেটা হবে রূপান্তরিত শিলা। ঠিক আছে, এটা আমরা কোয়েশ্চেন দেখেই বলতে পারছি। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আম্লিক শিলায় সিলিকার পরিমাণ কত। এখানে একটু কারেকশন করে নেবেন, এখানে হবে আম্লিক শিলায় সিলিকার পরিমাণ কত। আম্লিক শিলায় সিলিকার পরিমাণ হবে 65%। ঠিক আছে, তো আম্লিক শিলায় সিলিকার পরিমাণ যেটা রয়েছে, সেখানে সিলিকার পরিমাণ রয়েছে 65%। ক্লিয়ার? এবার 24 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ছোটনাগপুর মালভূমির দেশ যে জাতীয় শিলার পাহাড়ে দেখা যায় তা হলো। ছোটনাগপুর মালভূমির শিলায়, ঠিক আছে, মালভূমিতে বা এটা ছোটনাগপুর মালভূমিতে যে জাতীয় শিলার পাহাড় দেখা যায়। একটু কারেকশন করে নেবেন, অনেকটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে। ছোটনাগপুর মালভূমিতে যে জাতীয় শিলার পাহাড় দেখা যায় তা কি, তা হলো ড্যাশ। তো এটা হলো গ্রানাইট। ছোটনাগপুর মালভূমিতে যে জাতীয় শিলার পাহাড় দেখা যায় সেটা হলো গ্রানাইট শিলার পাহাড় দেখা যায়। ক্লিয়ার? এবার 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হর্নব্ল্যান্ড যে শিলা রূপান্তরিত রূপ তার নাম কি। তো হর্নব্ল্যান্ড যে শিলা রূপান্তরিত রূপ তার নাম হলো অগাইট হলো কিন্তু হর্নব্ল্যান্ড যে শিলা রূপান্তরিত রূপ তা হলো অগাইট। ক্লিয়ার? এবার 26 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থকে কি বলা হয়। অর্থাৎ যেসব শিলা বা ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ যেগুলো কি হয় ভূগর্ভস্থের ভিতরেই থেকে যায়, সেটাকে আমরা কিন্তু সাপোজ মনে করেন এটা হলো আমাদের ভূগর্ভস্থ। ঠিক আছে, এটা শিলাগুলো গলে কি হলো, এত দূর উঠলো, তো এখানেই রয়ে গেল, ভূগর্ভস্থের ভিতরেই রয়ে গেল, সেটাকে কিন্তু আমরা বলবো ম্যাগমা। আর কিন্তু যখন গলে আবার যখন এদিকে চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো লাভা। ঠিক আছে, যখন এটা ভূগর্ভস্থের ভিতরেই থেকে যায় তখন সেটাকে আমরা বলবো ম্যাগমা, আর যখন গলে কি ভূত্বকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় তখন সেটাকে আমরা বলবো লাভা। ক্লিয়ার? এবার 27 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করবো, যেখানে বলা হয়েছে আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় কি দেখতে পাওয়া যায় না। তো মনে রাখবেন, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় যে জিনিসটা দেখতে পাওয়া যায় না সেটা হলো জীবাশ্ম, আর জীবাশ্ম শুধুমাত্র দেখতে পাওয়া যায় পাললিক শিলায়, আমরা জানি। ঠিক আছে, এবার 28 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করবো, যেখানে বলা হয়েছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কি প্রকৃতির হয়ে থাকে। তো মনে রাখবেন এই কোয়েশ্চেনের আনসারটা, গ্রানাইট শিলা দ্বারা যে ভূমিরূপটা গঠিত হয় সেটা কিন্তু সাধারণত গোলাকার হয়ে থাকে। ক্লিয়ার? এবার 29 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে আগ্নেয় শিলা বিভিন্ন ড্যাশ উপাদানের দ্বারা গঠিত। তো আগ্নেয় শিলা সেটা কিন্তু বিভিন্ন রাসায়নিক উপাদানের দ্বারা গড়ে ওঠে। ক্লিয়ার? এবার 30 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে বড় দানাযুক্ত পাললিক শিলাকে কি বলা হয়। অর্থাৎ বড় দানাযুক্ত পাললিক শিলা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্র্যাক্সিয়া নামে চিনি। ক্লিয়ার? এবার 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তপ্ত গলিত পদার্থ শীতল ও জমাট বেঁধে কোন শিলার সৃষ্টি করে। তো উত্তপ্ত গলিত পদার্থ যেগুলো শীতল ও জমাট বেঁধে কোন শিলার সৃষ্টি করে, সেটা হলো আগ্নেয় শিলার সৃষ্টি করে। তারপর 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ। তো মনে রাখবেন কোয়ার্টজাইট যে শিলার পরিবর্তিত রূপ তার নাম হলো বেলে পাথর। তারপর
33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গোলাকার বড় বড় নুড়িযুক্ত পাললিক শিলাকে কি বলে? তো গোলাকার বড় বড় নুড়িযুক্ত পাললিক শিলা সেগুলিকে কংগ্লোমারেট বলা হয়, কংগ্লোমারেট বলা হয়ে থাকে। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যাসাল্ট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? তো ব্যাসাল্ট শিলা যেটা রূপান্তরিত হয় সেটা কিন্তু অ্যাম্ফিবোলাইট নামক একটা শিলাতে পরিণত হয়। ক্লিয়ার? এবার 35 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন পাথরে পরিবর্তিত হয়? চুনাপাথর যেটা সেটা রূপান্তরিত হয় কোন পাথরে পরিবর্তিত হয়? সেটা কিন্তু মার্বেল পাথরে পরিবর্তিত হয়। এবং অনেকবার এই কোয়েশ্চেনটা এক্সামে এসেছে, অবশ্যই মনে রাখবেন চুনাপাথর যেটা সেটা কিন্তু মার্বেল পাথরে পরিবর্তিত হয়। তারপর 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের ফাটল দিয়ে বেরিয়ে এসে কিভাবে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়? আমি একটু আগেই আপনাদেরকে আমি এটার উদাহরণ দিয়েছিলাম। তো ভূগর্ভস্থ ম্যাগমা যখন ভূত্বকের ফাটল দিয়ে বেরিয়ে এসে কিভাবে ভূপৃষ্ঠে প্রবাহিত হয় সেটা কিন্তু লাভা রূপে, অর্থাৎ যখনই সেটা ম্যাগমাগুলো যখনই ভূত্বকের ফাটল দিয়ে বেরিয়ে আসবে এবং ভূপৃষ্ঠে প্রবাহিত হবে তখন সেটাকে আমরা লাভা রূপে চিনব। ঠিক আছে, লাভা। আর যদি সেটা ভূগর্ভস্থের ভিতরেই থাকে তখন সেটাকে আমরা কিন্তু ম্যাগমা রূপেই চিনব। ঠিক আছে। তারপর 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূত্বকের বিভিন্ন উপাদানের সঙ্গে নানা ধরনের ড্যাশ পদার্থ মিলে শিলা তৈরি হয়। তো এটা আমরা সহজেই বলতে পারছি, এটা ভূত্বকের বিভিন্ন উপাদানের সঙ্গে নানা ধরনের কি পদার্থ মিলে শিলা তৈরি হয়? আমরা জানি যে খনিজ পদার্থ মিলে কিন্তু শিলা তৈরি হয়, তাহলে এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের খনিজ পদার্থ। ক্লিয়ার? এবার 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ কি আকৃতি হয়? আর ব্যাসল্ট শিলা দ্বারা যে অঞ্চলগুলো গড়ে উঠে সেগুলোকে আমরা কীরকম হবে আকৃতিটা? ভূমিরূপের আকৃতিটা হবে সাধারণত চ্যাপ্টা হয়ে থাকবে। ক্লিয়ার? এবার 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সচ্ছিদ্রতা কোন শিলার একটি প্রধান বৈশিষ্ট্য? তো সচ্ছিদ্রতা হলো পাললিক শিলার একটা বৈশিষ্ট্য, সেখানের মধ্যে সেই যে পাললিক শিলা সেটার মধ্যে অনেক ছিদ্র দেখা যায়, সেই কারণে এটাকে সচ্ছিদ্রতা বলা হয়ে থাকে। তো মনে রাখবেন সচ্ছিদ্রতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোন শিলার? সেটা হলো পাললিক শিলার। তারপর 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রস্তরীভূত উদ্ভিদ ও প্রাণীর ছাপযুক্ত প্রস্তরকে কি বলবো আমরা? তো মনে রাখবেন প্রস্তরীভূত যেসব অর্থাৎ মৃতপ্রায় উদ্ভিদ রয়েছে আবার যেসব মৃতপ্রায় প্রাণী রয়েছে সেগুলোর যে ছাপ যে শিলার মধ্যে দেখতে পাওয়া যায় সেটাকে আমরা তো চিনি কি হিসাবে চিনি? পাললিক শিলারূপে। কিন্তু সেগুলোকে কি বলবো যেগুলো মরে রয়েছে বা মৃত অবস্থায় রয়েছে উদ্ভিদ ও প্রাণী, সেগুলিকে আমরা জীবাশ্ম রূপেই চিনব। ঠিক আছে। এবার 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যাসল্ট হলো একটি ড্যাশ শিলা। তো ব্যাসল্ট কি? ব্যাসল্ট হলো একটি নিঃসারী শিলা। ঠিক আছে, একটা নিঃসারী শিলা। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, বলা হয়েছে যে শিলায় একটিমাত্র খনিজ পদার্থ দ্বারা গঠিত তাকে কি শিলা বলা হয়? তো মনে রাখবেন যে শিলা একটিমাত্র খনিজ পদার্থ দ্বারা গঠিত সেই শিলার নাম হলো সমসত্ব শিলা। কি শিলা? সমসত্ব শিলা। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর আদি শিলার নাম কি? আমি পূর্বেই বলেছি পৃথিবীর একমাত্র আদি শিলা হলো কি? রূপান্তরিত শিলা বা আগ্নেয় শিলা। পৃথিবীর আদি শিলার অপর নাম কি? আগ্নেয় শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা। তারপর 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন শিলা স্তরে স্তরে সঞ্চিত হতে দেখা যায়? আমি পূর্বেই বলেছি যে শিলাকে স্তরে স্তরে সঞ্চিত হতে দেখা যায় সেটা কি? আগ্নেয় শিলা। ঠিক আছে। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূগর্ভ থেকে নির্গত উত্তপ্ত গলিত ধাতব পদার্থকে কি বলে? তো ভূগর্ভ থেকে নির্গত উত্তপ্ত গলিত ধাতব পদার্থকে কি বলে? তো মনে রাখবেন আমি পূর্বেই এখানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ভূগর্ভ থেকে নির্গত উত্তপ্ত গলিত পদার্থ যেটা সেটাকে আমরা কি নামে চিনি? সেটাকে কিন্তু লাভা নামে আমরা চিনে থাকি। ক্লিয়ার? লাভা। তারপর আমরা মুভ করব 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কি বলা হয়েছে? বেলেপাথর ও কাদা পাথর কোন জাতীয় শিলার উদাহরণ? তো মনে রাখবেন বেলেপাথর ও কাদা পাথর যেটা সেটা কিন্তু পাললিক শিলার একটা উদাহরণ। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পেরিডোটাইট কোন জাতীয় শিলার উদাহরণ? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন আপকামিং টিটেট 2024 এর জন্য। তো পেরিডোটাইট যেটা সেটা কিন্তু আগ্নেয় শিলার একটা উদাহরণ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, চাইলে হ্যান্ডনোট বানিয়ে ফেলতে পারেন। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মার্বেল পাথর কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? তো মার্বেল পাথর যেটা সেটা কিন্তু চুনাপাথর থেকে সৃষ্টি হয়েছে। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন শিলা রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি হয়? তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কোন শিলা রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি হয়? সেটা কিন্তু কয়লা কিসে কোন শিলা রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি হয়? সেটা কিন্তু কয়লা রূপান্তরিত হয়ে কিন্তু গ্রাফাইটে পরিণত হয়। ক্লিয়ার? এবার 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্ল্যাট কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? তো স্ল্যাট সাধারণত কাদা পাথর থেকে রূপান্তরিত হয়ে থাকে। তো এই ছিল আজকে শিলা থেকে
50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে আরও গভীরভাবে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।